নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 5ই ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টা ইউনূস সমস্ত ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন, ঐক্যের বার্তা দিয়েছেন, গোল গোল করে বলেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই বাংলাদেশের মাটি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য সমান। বাংলাদেশের নাগরিক তিনি যে ধর্মাবলম্বী হন না কেন, সবার সমান অধিকার। তাৎপর্যপূর্ণ হলো যে ওই বৈঠকে ধর্মীয় সংখ্যালঘুদের সব থেকে বড় যে প্রতিষ্ঠান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাউকে ডাকা হয়নি, যদিও রামকৃষ্ণ মঠ মিশনকে ডাকা হয়েছিল। বৈঠকে পর সাংবাদিকদের সামনে ধর্মীয় প্রতিনিধিরা ঐক্যের বার্তা দিয়েছেন। ঢোক গিলে অনেকে বলেছেন সংখ্যালঘুরা ভালোই আছেন। তার মধ্যে কেউ কেউ আবার চিন্ময় প্রভুকে কেন আটকে রাখা হয়েছে সে সম্পর্কেও প্রশ্ন তুলেছেন। কিন্তু তাল কেটে গেছিল বৈঠকের ভিতরে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবরটা আসেনি, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে খবরটা এসেছে। ফারহান মাজাহার তিনি ওই বৈঠকে ছিলেন। ফারহান মাজাহার কে? তিনি এখন একজন ইসলামী পণ্ডিত, কিন্তু এখন তিনি ইসলামী পণ্ডিত হয়েছেন। আগে তিনি ছিলেন আগুনখোর বিপ্লবী, মার্ক্সবাদ লেনিনবাদে উদ্বুদ্ধ আগুনখোর বিপ্লবী। সবসময় তার মনে হতো বিপ্লব স্পন্দিত বুকে তিনি লেনেন। 71 সালে আমাদের দেশে, মানে বিশেষ পশ্চিমবাংলায়, আমাদের দেশে বলা ভুল হলো, পশ্চিমবাংলায় যখন নকশাল আন্দোলন হয়েছিল তখন তিনি তাতে খুব অনুপ্রাণিত হন। আমাদের পশ্চিমবাংলার আগুন খেকো বিপ্লবীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। 91 সালে তিনি বাংলাদেশে আনসার বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন, শ্রেণী সংগ্রামের ধাঁচে সফল হননি, জেলে গেছিলেন, আমেরিকা চলে যান, তারপরে ফিরে আসেন। এখন তিনি ধর্মীয় গুরু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ফারহান মাজাহার বলেছেন যে কেন চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হলো, তার তো সেরকম কোনো অন্যায় নেই। ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহের আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে বলেনি ফারহান মাজাহার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের গুরু। ইউনূস তাকে কেন ডেকেছিলেন জানি না, তিনি নিজেই চমকে গেছেন যে এই বৈঠকে তিনি কেন। কিন্তু ইউনূসের থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছেন ফারহান মাজাহার। তিনি বলেছেন যে চিন্ময় প্রভুকে তিনি চেনেন, তার সঙ্গে কথা বলেছেন, কখনো তার মনে হয়নি যে চিন্ময় প্রভু বাংলাদেশ বিরোধী কোনো কাজ করতে পারে। এই খবরটা বাংলাদেশের গণমাধ্যমে আসেনি। এখন প্রশ্ন হলো, যেদিনকে এই বৈঠকটা করলেন ইউনূস, সেদিনকেই বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের নাগরিক, তিনি পাকিস্তানেও থাকতে পারেন, বিশ্বের যে কোনো দেশে থাকতে পারেন, ভিসা চাইলেই বাংলাদেশে ভিসা পেয়ে যাবেন, তার ক্রেডেনশিয়াল যাচাই করা হবে না। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, আপনাদের মোবাইলে আপনারা দেখতে পাবেন, স্মার্ট টিভির পর্দায় দেখতে পাবেন। ছবিটা খুব ডিস্টার্বিং। আমরা কখনো এই ধরনের কাজকে সমর্থন করি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকাকে পুড়িয়ে দিচ্ছে একজন পাক নাগরিক। সেই পাক নাগরিকের পরিচয় আমি জানতে পারিনি, তবে আমার মনে হলো যে তার অত্যন্ত বাংলাদেশ বিদ্বেষ আছে। 71-এ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের রূপান্তর সে মেনে নিতে পারেনি, তাই প্রতিশোধ স্পৃহা থেকে সে ওই বাংলাদেশের জাতীয় পতাকাটাকে জ্বালিয়েছে। এই ধরনের কাজ আমরা কখনোই সমর্থন করতে পারি না। কোনো দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের অবমাননা করা আমার মনে হয় যে দ্ব্যর্থহীন ভাষায় এর নিন্দা করা উচিত। তো বাংলাদেশের এখন ক্ষমতাসীন যারা আছেন তাদের পাক প্রেম সুবিদিত। 53 বছর বাদে চট্টগ্রামে নোঙর করল পাক জাহাজ। কি ছিল তাতে? অস্ত্র, কন্ট্রাব্যান্ড কি ছিল?
জানি না। যখন ব্রিটিশ হাই কমিশন ঢাকায় বলছেন যে সবার উদ্দেশ্যে সতর্ক বার্তা যে বাংলাদেশের মাটি এড়িয়ে চলা উচিত, সন্ত্রাসী হামলা হতে পারে, অমুসলিমদের টার্গেট করা হতে পারে, মুক্তমনাদের টার্গেট করা হতে পারে, বিদেশি নাগরিকদের টার্গেট করা হতে পারে, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার ঢাকায়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে ডেকে পাঠিয়ে বাংলাদেশের আপত্তির কথা জানিয়েছেন। এই যখন তৌহিদ হোসেন আশ্বস্ত করছেন ব্রিটেনের রাষ্ট্রদূতকে, ঠিক সেই সময় বাংলাদেশের কারা দপ্তরের মহানির্দেশক বলেছেন যে 174 জন জঙ্গিকে তারা ছেড়ে দিয়েছেন 5ই অগাস্টের পর। 11 জন কুখ্যাত দুষ্কৃতী আর 174 জন জঙ্গি। এরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, ভারতীয় উপমহাদেশে বিভিন্ন নাশকতার সঙ্গে তারা যুক্ত। যেমন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন, তাকে একেবারে সেনা প্রোটেকশন দিয়ে জেল থেকে বার করা হয়েছে। তিনি মাইক ফুঁকতে ফুঁকতে একটা খোলা জিপে উঠে ঘৃণা ভাষণ দিতে দিতে জেল থেকে বেরিয়েছেন। তাহলে এই 173 জন যে জঙ্গি 5ই অগাস্টের পর বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়েছে, তারা কিন্তু বাংলাদেশেই আছে। পুলিশের অস্ত্রাগার থেকে প্রচুর অস্ত্র লুট হয়েছে, অত্যাধুনিক বন্দুক থেকে গোলা বারুদ, এমনকি বাংলাদেশের বিশেষ বাহিনী যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে সেগুলোও লুট হয়েছে। কিছু উদ্ধার করেছে সেনাবাহিনী দাবি করছে, কিন্তু অনেক অস্ত্র গোলা বারুদ এই জঙ্গিদের হাতে আছে। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, আওয়ামী লীগেরই সাংসদ ছিলেন 2009 থেকে 14, তারপর তিনি বিএনপিতে যান, এখন আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনার বিরোধী। তার একটা ব্লগ দেখছিলাম সমাজ মাধ্যমে, তার নাম রনি। তিনি বলছেন যে পাকিস্তানের নাগরিকরা অত্যন্ত উৎসাহিত যে বাংলাদেশে তারা ধর্মযুদ্ধে যোগ দেবে, হিন্দু ভারতবর্ষের বিরুদ্ধে ধর্মযুদ্ধে যোগ দেবে। পাকিস্তান নাকি বাংলাদেশকে চীনা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক বিমান দেবে, যুদ্ধ বিমান। প্রয়োজনে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, সেই পরমাণু প্রযুক্তিও হস্তান্তর করতে পারে। আমাদের এখানেই শঙ্কা, কারণ পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, ফেল স্টেট। সেই জঙ্গি রাষ্ট্রের জিহাদি জঙ্গিরা ঢাকায় ক্ষমতার পট পরিবর্তনের পর যার পর নাই উৎসাহিত হচ্ছে যে বাংলাদেশের মাটি থেকে ভারতে বিচ্ছিন্নতাবাদী হামলা চালাবে। সেটা চিকেন নেক হতে পারে, সেটা উত্তর পূর্ব হতে পারে, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, সেটা আসাম হতে পারে, সেটা ত্রিপুরা হতে পারে। সাম্প্রতিক অতীতে ঢাকায় বাংলাদেশ হাই কমিশনারের তৎপরতা খুব বেড়ে গেছে। কখনো 7তলা হোটেলের 14 তলায় তিনি সাইকেল রিক্সায় প্যাডেল করছেন, বার্তা দিচ্ছেন, কখনো খালেদা জিয়ার সঙ্গে একান্তে কথা বলছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই প্রেক্ষিতেই বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, পাক নাগরিকরা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, যে দেশেই থাকুন না কেন, তারা যদি বাংলাদেশে আসতে চান, ভিসা কোনো সমস্যা নয়। বলতে পারেন ভিসা অন অ্যারাইভাল, কোনো ক্রেডেনশিয়াল চেকটেক করা হবে না। অতীতে শেখ হাসিনার সরকার যখন ছিল, তখন পাক নাগরিকদের বাংলাদেশের ভিসা পেতে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতো। আমার মনে হয় শেখ হাসিনার এই সিদ্ধান্ত সময় উপযোগী ছিল। এখন এই জঙ্গি জিহাদি মতাদর্শে দীক্ষিত লোকজন তো ইউনূস সরকারের প্রাণ ভোমরা, তাই তারা বাধ্য করেছে সরকারকে এইরকম একটা সিদ্ধান্ত নিতে। কিন্তু জঙ্গি জিহাদিরা ভুলে যাচ্ছেন যে পাকিস্তান
কমপ্লিটলি ফেল স্টেট, ইনফ্লেশন 38%, IMF অ্যাডিক্ট, বিশ্বের দরবারে ভিক্ষাপাত্র নিয়ে তারা ঘুরে বেড়ায় বেল আউট প্যাকেজের জন্য। পাকিস্তান ভারতের সঙ্গে 3-3টে যুদ্ধ করেছে, প্রত্যেকটাই হেরেছে, তার অঙ্গহানি হয়েছে। কিন্তু 71-এর যুদ্ধে হেরে ভুট্টো বলেছিলেন 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব, ওরা খেতে পাবে না, তাও অনেকেই হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জিগিরটাকে জারি রাখবে। এখনো দেখুন কাশ্মীর সীমান্তে পাকিস্তান কিরকম ছায়াযুদ্ধ করছে, আর নিজেদের বেলায় দেখুন ওদের বালুচিস্তান জ্বলছে। বালুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী রেঞ্জার্সদের প্রতিদিনই প্রায় সংঘর্ষ হয়। শিয়া সুন্নি ভায়োলেন্সে খাইবার পাখতুনওয়া রেস্টিভ প্রভিন্স জ্বলছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা হচ্ছে পাকিস্তান মিলিটারি এবং আধা সামরিক বাহিনীর উপর, স্থানীয় মানুষ মারা যাচ্ছে। এমনকি যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের, তাতে পাকিস্তান সহযোগী। সেই প্রজেক্ট রূপায়ণের জন্য চীনা নাগরিকরা পাকিস্তানে আছেন, তাদের উপরেও হামলা হচ্ছে। বালুচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড তাদের উপর হামলা করেছে। সেখানে যে আত্মঘাতী জঙ্গি ছিলেন তিনি মহিলা, উচ্চশিক্ষিতা, তার স্বামী সন্তান সবই ছিল। কয়দিন আগে জাফর এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটল, আত্মঘাতী বিস্ফোরণ। এই জাফর এক্সপ্রেস কোয়েটা থেকে মুলতান পর্যন্ত যায়, অর্থাৎ পাকিস্তান আর্মির রিক্রুটমেন্ট বেল, ক্যান্টনমেন্ট শহর সবগুলো ছুঁয়ে জিএইচকিউ মানে রাওয়ালপিন্ডি হয়ে শেষ পর্যন্ত তারা মুলতানে যায়। 36 ঘন্টার জার্নি প্রতিদিন চলে, আপ ডাউন। তাহলে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। সেই পাকিস্তানের তেলের দাম 1000 টাকা লিটার, ওই পেট্রোল ডিজেল। বাংলাদেশে কম যায় না, মুদ্রাস্ফীতি 20%। বাংলাদেশের বিভিন্ন কাগজের অনলাইন সংস্করণে বেরোচ্ছে এমনই অবস্থা, লোকে মাছ খেতে পারছে না, মাছের কাঁটা কিনে খাচ্ছে। কিন্তু জঙ্গি জিহাদিদের তো ভারত বিরোধী জিগির তুলতে হবে। দেখুন, আপনারা সবাই জানেন বাংলাদেশে যে শক্তি এখন ক্ষমতায় আছে সেটা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তারা মানতে পারেনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের রূপান্তর। তারা বাঙালি জাতীয়তাবাদকে কোনো রকম সম্মান করে না। 1970-এ যে নির্বাচন হয়েছিল পাকিস্তানের আইনসভায়, তাদের পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ, সেখানে যে আসন ছিল তার মধ্যে 98% আসনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ, কিন্তু তারা ভোট পেয়েছিল 74%। এই 26% বাকি যে ভোট, সেই ভোট হচ্ছে পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সমর্থক বৃন্দ। তারা এতদিন মাথা নিচু করেছিলেন, যেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তারা এখন মাথা তুলে দাঁড়িয়েছেন এবং ভারতকে রক্তাক্ত করার চক্রান্ত করছেন। এবং ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির সরকার, আইএসআই, জঙ্গি সংগঠনগুলো যার পর নাই উৎসাহিত যে এবার তারা বাংলাদেশের মাটি থেকে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে। সেই জন্যই ওখানকার জিহাদিরা বলেছেন যে আমরা ধর্মযুদ্ধে লড়াই করতে বাংলাদেশে যাব, হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব। অতি উৎসাহী কেউ কেউ বলছেন যে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, পরমাণু প্রযুক্তি বাংলাদেশকে ট্রান্সফার করুক। শুনুন, বাংলাদেশের জঙ্গি জেহাদির সমর্থক এবং ইউনূস সরকারকে বলি, একটা সময় স্লোগান উঠেছিল ভারতবর্ষে, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। এবার স্লোগান উঠবে, তোমার নাম আমার নাম রংপুর আর চট্টগ্রাম। আঁচড় কাটবার চেষ্টা করলে না, ঘরে ঢুকে মারব, ঘরে ঢুকে মারব, জিরো টলারেন্স। আস্ফালন করছে আমরা দেখছি, কিন্তু সেই আস্ফালনটাকে যদি বাস্তবে রূপ দিতে চায়
পরিণতি খুব খারাপ হবে। ওই স্লোগানটার কথা মনে করিয়ে দিলাম, তোমার নাম আমার নাম রংপুর আর চট্টগ্রাম। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে পাকিস্তানের জঙ্গি জিহাদিদের বাংলাদেশের মাটিতে আশ্রয় দিয়ে তাদের লালন পালন করে তাদের অস্ত্র শস্ত্র অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সহায়তা করে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা করবেন, আর ভারত সরকার চুপ করে বসে দেখবে? এটা তো হতে পারে না। তিনবার পাকিস্তান যুদ্ধ করেছে, হেরেছে, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। পাকিস্তানের নতুন মিত্র বাংলাদেশ যদি এই রকম কাজে উৎসাহ দেয়, যদি স্পর্ধা দেখায়, ভারতের উত্তর পূর্বকে, পশ্চিমবঙ্গকে, ত্রিপুরাকে, আসামকে অশান্ত করবে তারা, তাহলে জেনে নিন ঘরে ঢুকে মেরে আসবে ভারতীয় সেনা। জিরো টলারেন্স। 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব, পরাজিত ভুট্টো এই স্লোগানটা দিয়েছিলেন। দুনিয়া আজ অনেক এগিয়ে গেছে। পাকিস্তানের বহু ছেলে মেয়ে, 3 কোটি বাচ্চা স্কুলে যায় না, পাথরবাজি করে। পাকিস্তানের লোকজনই বলছে যে কোথায় আমরা? ভারতবর্ষ যেখানে গেছে 100 বছর লাগবে পাকিস্তানকে সেই জায়গাটা অ্যাচিভ করতে। দুনিয়া এগোচ্ছে আর পাকিস্তান জিডিপির পরিমাপ করছে মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপ করছে টেরোরিজম দিয়ে, এবং তার নতুন দোসর এই বাংলাদেশ। মিলিয়ে নেবেন, বাংলাদেশের নামটা থাকবে না আর, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। দুটো দেশ, একটা পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। যেটা আগে ছিল সেটা কি ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের ধারণাটাই তো জঙ্গি জেহাদিরা বিশ্বাস করে না, জামাত করে না, হিজবুত করে না, হেফাজত করে না, আর তাদের সমর্থনে ক্ষমতায় থাকা মোহাম্মদ ইউনূসও করে না। অতএব নাম পরিবর্তন সময়ের অপেক্ষা। যদি মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ মানুষ, যাদের সংখ্যা এখনো বাংলাদেশে বেশি, তারা যদি এই জঙ্গি শাহীকে ঝেঁটিয়ে বিদায় না করেন, পথে নেমে প্রতিবাদ না করেন, তাহলে তারা তাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। এটা ইসলামিক রিপাবলিক অফ পূর্ব ইস্ট পাকিস্তান হবে, তালিবানি ফতোয়া হবে। সবার উপর সবচেয়ে আগে এদের কোপে পড়বেন মেয়েরা, তারপরে মুক্তমনারা, যারা ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের কথা বলে তারা, আর সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের কথা বাদই দিলাম, এখন তারা যে অবস্থায় আছেন তার থেকে আরো খারাপ হবে। বাংলাদেশের মানুষের বোঝা উচিত আগুন নিয়ে কিভাবে খেলছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর বাংলাদেশের এমন জলসীমা, ধরুন ওকে সাবমেরিন দিলেন, ও সাবমেরিন চলতে পারবে না, কিছু দূর গেলেই ভারতের জলসীমা। বাংলাদেশের বিমান বাহিনী উঠতে পারবে না, একটু উঠলেই ভারতের আকাশ সীমা। 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা, একদিকে মায়ানমারের সঙ্গে সম্পর্ক খারাপ। তাই করাচি থেকে শিপমেন্ট করে জিনিসপত্র এনে চালাবে। বিএনপির এক নেতা তার বউয়ের শাড়ি পরাচ্ছেন, অনেকে বলছেন ভাই আপনার তো কোটি কোটি টাকার মালিক, আপনাদের এই সব সাজে লোককে উস্কানো। কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস আসে, আমরা খেয়ে পরে বাঁচি। এইসব করবেন না, আমাদের সমস্যা হয়। ভরসা বাংলাদেশের মানুষ। মুক্তিযুদ্ধের স্পিরিটকে যারা এখনো বহন করেন তাদের সংখ্যাই বেশি। তারা এগিয়ে আসুন, পথে নামুন, মৌলবাদী জিহাদিদের ঝেঁটিয়ে বিদায় করুন বাংলাদেশের মাটি থেকে, ঝেঁটিয়ে বিদায় করুন। আর বলুন ভারতকে চোখ রাঙালে ভারত চোখ গেলে দেবে। একবারও যদি আঁচড়াবার চেষ্টা হয় ভারতকে বাংলাদেশের মাটি থেকে, ঘরে ঢুকে মেরে আসবো আমরা, ঘরে ঢুকে। জিরো টলারেন্স। পাকিস্তান জানে কি আমরা করতে পারি। বারবার হেরে, নিজের ভূখণ্ড হারিয়ে এখনো এদের লজ্জা হয়নি। বাংলাদেশকে ভিত্তি করে আবার তারা
সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। সফল তো হবেই না, বাড়াবাড়ি করলে এই স্লোগানটা শুনে রাখুন ইউনূস সরকারের মাতব্বরেরা, তোমার নাম আমার নাম রংপুর আর চট্টগ্রাম। কালকে যখন বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে ইউনূস বৈঠক করছিলেন, তারপর তারা সাংবাদিক বৈঠক করেন, পিছনে দাঁড়িয়েছিল এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের সদস্য জঙ্গি মাহফুজ। বুঝতে পারছেন কোথায় যাচ্ছে বাংলাদেশ?